আমরা পৃথিবীকে ক্রমাগতই দূষিত করে চলেছি। নিজেদের স্বাচ্ছন্দ্য বাড়াতে আর জীবনকে সহজ করার দৌড়ে পৃথিবীকে বিষাক্ত করে ফেলেছি আমরা। ব্যাপক হারে করছি বৃক্ষনিধন। এতে আমাদের বায়ুমণ্ডল ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমুদ্র, পাহাড় কিছুই বাদ যাচ্ছে না এই দূষণ থেকে। জলজ ও বন্য প্রাণীদের জীবনও কিন্তু বিপন্ন, আজ হুমকির মুখোমুখি। আর এই দায় শুধু মানুষেরই। বন ধ্বংস, অবৈধভাবে বন্যপ্রাণী শিকার, অপরিকল্পিত নগরায়ন, শিল্প কারখানার দূষণ ইত্যাদি নানা কারণে আমরা স্বাভাবিক হিসাবে ধরে নিয়েছি যেন কিন্তু এগুলো আমাদের পরিবেশকে ভয়াবহ দূষণ করে চলেছে। দূষণের দিক থেকে চিন্তা করলে বাংলাদেশের অবস্থা কিন্তু আরো বেশি শোচনীয়। বিশ্বের ৬,৪৭৫টি শহরের বায়ু মানের তথ্য বিশ্লেষণ করে এক সমীক্ষায় দেখা গেছে ২০২১ সালে একটি দেশও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রত্যাশিত বায়ুমান বজায় রাখতে পারেনি। আর দূষণের মাত্রার বিচারে সবার উপরে রয়েছে বাংলাদেশের নাম। বায়ু দূষণ এবং বায়ু পরিশোধন প্রযুক্তি নিয়ে কাজ করে সুইস একটি সংস্থা, এর নাম আইকিউ এয়ার। এই প্রতিবেদন থেকে আরও জানিয়েছিল তারা যে বাংলাদেশে বাতাসে ভাসমান বস্তু কণা ২.৫ এর গড় পরিমাণ ছিল ৭৬.৯ মাইক্রোগ্রাম, যা সমীক্ষার ১১৭টি দেশ ও অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি। এই হিসেবে সে বছর বিশ্বে বাংলাদেশের বাতাসই ছিল সবচেয়ে দূষিত। বিশ্বব্যাংকের বরাত দিয়ে ২০১৮ সালে এক প্রতিবেদনে দেখেছিলাম যে বাংলাদেশে প্রতি বছর শুধু শহরগুলোতেই পরিবেশ দূষণের কারণে $৬৫০ কোটি ক্ষতি হয়। এই ক্ষতি কিন্তু বাংলাদেশের ২০১৫ সালে জিডিপির ৩.৪%। শহরে পরিবেশ দূষণজনিত রোগে বছরে ৮০,০০০ মানুষ মারা যায়। বাংলাদেশে বছরে ২৮% মৃত্যু পরিবেশ দূষণজনিত কারণে হয়ে থাকে, যেখানে পরিবেশ দূষণে সারা বিশ্বের মৃত্যুর হার হচ্ছে ১৬%। পরিবেশ দূষণের জন্য দায়ীদের কাছ থেকে আদায় করা জরিমানার টাকা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণে ব্যবহারের একটি সুপারিশ করেছিল সংসদীয় কমিটি। ১৯৭৪ সালে থেকেই জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ইউএনইপি এর উদ্যোগে প্রতি বছর ৫ জুন যে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়, দিবস শুধু পালনই করা হয়, তাদের প্রতিপাদ্যও থাকে। যেমন সে বছর প্রতিপাদ্য ছিল শুধুই একটা পৃথিবী। কিন্তু বিষয়টা হচ্ছে কি, জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, এই প্রভাব থেকে যদি আপনি মানব জাতিকে রক্ষায় করতে চান, তাহলে পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণের জোর তাগিদ দিতেই হবে। কমাতে হবে দূষণ, উজাড় করা যাবে না গাছপালা। ল্যাটিন আমেরিকার এমন ৪টি জিনিস তৈরি করেছে যা পৃথিবীর মানুষকে দিতে পারে টেকসই ও সুস্থ জীবনযাপনের পথ। তারা অ্যাভোকাডোর বিচি থেকে এমন পণ্য তৈরি করেছে যা প্লাস্টিক পণ্যের বিকল্প। এমন কিছু টারবাইন আবিষ্কার করেছে যা সমুদ্র থেকে অপসারণ করতে পারে প্লাস্টিক বর্জ্য। তাদের আবিষ্কারের তালিকায় রয়েছে এমন একটি ব্যাগ যা কোনো ক্ষতিসাধন না করেই পানিতে দ্রবীভূত হয়। আর চতুর্থ উদ্ভাবনটি হলো পরিবেশ বান্ধব আবাসন ব্যবস্থা, যা কার্বন নিঃসরণ তো কমাবেই, জীবনকে করবে আরো আরামদায়ক। পরিবেশ রক্ষার কথা বাংলাদেশের সংবিধানও নিশ্চিত করেছে। সংবিধানের ১৮ ধারা ধারায় বলা হয়েছে, রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করবে এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, বনভূমি, জলাভূমি, বন্যপ্রাণীর সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করিবে। তো মহাত্মা গান্ধী বলেছিলেন, পৃথিবীতে আমাদের প্রয়োজনের জন্য যথেষ্ট সম্পদ আছে, কিন্তু আমাদের লোভের জন্য নয়। তাই লোভের কারণে প্রকৃতির কোনো সম্পদ নষ্ট না করে পৃথিবীর সকল প্রাণীর সুস্থ ও সুন্দর জীবন যাপনের জন্য পৃথিবীর জল, বায়ু, গাছ, প্রাণী, খাদ্য, মাটি, খনিজ সম্পদ রক্ষা করা প্রতিটি মানুষের দায়িত্ব। ইউনিসেফ বলেছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বে সবচেয়ে ঝুঁকি থাকা
শিশুদের মধ্যে বাংলাদেশের শিশুরা রয়েছে। তো জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় এই এলাকায় লবণাক্ততা বাড়ার সঙ্গে, সঙ্গে তৈরি হয় সুপেয় পানির সংকট। ওই এলাকায় দেখা যায় যে সাতক্ষীরার শ্যামনগরের দক্ষিণতলী গ্রামে একটা গ্রাম, এখানে বেসরকারি সংস্থার বসানো গভীর নলকূপ থেকে খাবার পানি নিয়ে চলে অনেকেই। জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় এ এলাকায় লবণাক্ততা বাড়ার সঙ্গে, সঙ্গে বেড়েছে সুপেয় পানির সংকট। ফলে দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হয়। আমরা পাঠ্য বই থেকে জেনেছি কোনো নির্দিষ্ট স্থানে দীর্ঘ সময়ের, সাধারণত ৩০ বা ৩৫ বছরের আবহাওয়াকে বিভিন্ন অবস্থার গড় তাপমাত্রা হিসাবকে বলা হচ্ছে জলবায়ু। আবহাওয়ার ওই গড় অবস্থা বদলে যাওয়ার মানে হচ্ছে জলবায়ু বদলে যাওয়া। বিজ্ঞানীরা বলেছেন বিপর্যয় এড়াতে হলে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির গতি কমিয়ে আনতে হবে। নিশ্চিত করতে হবে যেন ২০২১ সাল পর্যন্ত সময়ে বৈশ্বিক উষ্ণতা প্রাক-শিল্পায়নের যুগের চেয়ে ১.৫ ডিগ্রি সেলসিয়াস না বাড়ে। আমি মনে করি জলবায়ু পরিবর্তনের বড় একটি কারণ হচ্ছে অধিক পরিমাণে বৃক্ষ নিধন এবং নতুন, নতুন শিল্প কারখানা প্রতিস্থাপন। এসব কারখানা থেকে প্রতিনিয়ত বায়ুমণ্ডলে ক্ষতিকর গ্যাস নির্গত হচ্ছে, যা পরিবেশগত এবং জলবায়ুর জন্য অত্যন্ত ক্ষতিকর। বিজ্ঞানীরা বলছেন ছোট ব্যক্তি পর্যায়ে ছোট, ছোট অভ্যাসের পরিবর্তনের মাধ্যমেও কার্বন নিঃসরণের মাত্রা কমিয়ে আনার ক্ষেত্রে বড় ভূমিকা রাখা সম্ভব। যেমন উড়োজাহাজের চড়া কমিয়ে দেওয়া যায়, ব্যক্তিগতভাবে আপনি একটু প্র্যাকটিস করতে পারেন। গাড়ি ব্যবহার কমিয়ে দেওয়া যায়। বৈদ্যুতিক গাড়ি ব্যবহার কমানো যায়। ঘরের কাজে জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতির ব্যবহার বাড়ানো যায়। শীতের দেশে ঘর গরম করার জন্য গ্যাস নির্ভর হিটারের বদলে ইলেকট্রিক হিট পাম্প ব্যবহার করা যায়। ইউনিসেফ বলেছে যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের সবচেয়ে ঝুঁকিতে থাকা শিশুদের মধ্যে বাংলাদেশের শিশুরা রয়েছে। শিশুদের উপর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও প্রভাবের দিক দিয়ে বৈশ্বিক এই সূচকে বাংলাদেশের অবস্থান ১৫তম। ইউনিসেফের ধারণা যে বাংলাদেশের প্রতিটি ৩টি শিশুর মধ্যে একটি শিশু, প্রায় ২ কোটি শিশু প্রতিদিন জলবায়ু পরিবর্তনের অভিঘাত বহন করে চলেছে। চরম আবহাওয়া, বন্যা, নদী ভাঙ্গন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে সংঘটিত অন্যান্য পরিবেশগত সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। এর ফলে অনেকের ঠাঁই হচ্ছে শহরের বস্তিগুলোতে, তাদের জীবন ও ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে। লাখ, লাখ শিশু বাধ্যতামূলক শিশুশ্রম, শিশুবিবাহ ও পাচারের শিকার হচ্ছে। জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী আমরাই, তাই আমাদের আগে ভুলগুলো ঠিক করে নিতে হবে। জলবায়ু পরিবর্তন রোধে রোপণ করতে হবে, শিল্প কারখানার বিষাক্ত ক্ষতিকর গ্যাস বন্ধ করতে হবে। আর জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান একটি কারণ হচ্ছে গ্রিনহাউস গ্যাস। আর প্রকৃতিতে এই গ্যাস বৃদ্ধির জন্য মূলত মানুষের কর্মকাণ্ডগুলোই দায়ী। নিজেদের প্রয়োজনে মানুষ গাছ কেটে ফেলে বনভূমি উজাড় করছে, পাহাড় নিধন করছে, সেই সঙ্গে বাড়ছে কার্বন ডাই অক্সাইড। মানুষের শক্তি উৎপাদনে জীবাশ্ম জ্বালানি পোড়ায়, ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, মিথেন সহ নানা ধরনের ক্ষতিকারক গ্যাস বৃদ্ধি পায়। ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পেয়ে জলবায়ু পরিবর্তন হচ্ছে। জলবায়ুর এমন পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, সঙ্গে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় বেড়েছে, সমুদ্রের নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, বরফ গলেও যাচ্ছে, আবহাওয়া মৌসুমি ধারাবাহিকতা বিঘ্নিত হচ্ছে। এবছরই যেমন আষাঢ় শ্রাবণ মাসে আমরা সচরাচর যে বৃষ্টি দেখতে পাই, এবছর কিন্তু সেই বৃষ্টি আমরা দেখতে পাইনি। আর জলবায়ু পরিবর্তনের সবচেয়ে প্রভাব বেশি পড়েছে কৃষিক্ষেত্রে। আর কৃষি নির্ভর দেশগুলোতে পড়ছে বেশি বিরূপ প্রভাব। কক্সবাজার উপকূলে বছরে ৭.৮ মিলিমিটার হারে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি লক্ষ্য করা গেছে। গত ৪ দশকে ভোলা দ্বীপের প্রায় ৩,০০০ বর্গ কিলোমিটার এলাকা সমুদ্রের পানিতে নিমজ্জিত হয়েছে। বিভিন্ন গবেষণা রিপোর্ট পর্যালোচনা করলে দেখা যায় ২০২১ সালে নাগাদ সাগরপৃষ্ঠের উচ্চতা আরও বেড়ে যেতে পারে, যার ফলে বাংলাদেশের অনেক অঞ্চল নিমজ্জিত হতে পারে।
তো জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজিক প্ল্যান ও অ্যাকশন প্ল্যান প্রণয়ন, 700 কোটি টাকার জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন সহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। তো জলবায়ু পরিবর্তনের প্রভাবে সম্ভাব্য যে নাজুক ঝুঁকি, সেটা থেকে পরিত্রাণের জন্য এবং পরিস্থিতি সামলানোর জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। দুর্যোগে গতানুগতিক জরুরি সাড়া ও ত্রাণ ভিত্তিক কার্যক্রম থেকে দুর্যোগ ঝুঁকি প্রশমনে আরও সমন্বিত এবং টেকসই কার্যক্রম হাতে নিয়েছে সরকার। তো এই বিষয়গুলো অবশ্যই ইতিবাচক, কিন্তু যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের সাথে সাথে খাদ্য কৃষিও বদলাবে। কারণ হলো আপনার বর্তমান বিশ্বের সবচেয়ে বড় যে হুমকি এই জলবায়ু পরিবর্তন এবং এর বিরূপ প্রভাব, এর এর প্রভাবে ভূমণ্ডলে জলবায়ুর ব্যাপক পরিবর্তন ও এর গতি প্রকৃতিতে ভারসাম্যহীনতা দেখা দিয়েছে। আবহাওয়ার ধরন ও ঋতু বৈচিত্র্য পাল্টে যাচ্ছে। বায়ুমণ্ডল এবং সমুদ্রের উষ্ণায়ন, বিশ্ব পানিচক্র, তুষারপাত, বরফ গলা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলবায়ুজনিত দুর্যোগগুলোকে মানবসৃষ্ট প্রভাব হিসেবে ব্যবহার করা হয়েছে। ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের তথ্যানুযায়ী জলবায়ু পরিবর্তনে ভূপৃষ্ঠে গড় তাপমাত্রা, সমুদ্রের উচ্চতা 2 বাড়বে, অসম বৃষ্টিপাত হবে। 1-2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির ফলে তাপমাত্রা, ফসল উৎপাদন, পানির প্রাপ্যতা, জীববৈচিত্র্য, তাপপ্রবাহ, অতিবৃষ্টি, উপকূলীয় জলোচ্ছ্বাস, বরফগুলো, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ইত্যাদি প্রভাব পড়বে। বিশ্বে গড় তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির ফলে বিভিন্ন প্রজাতির প্রাণী বিলুপ্ত হবে, আঞ্চলিক ও আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে। এই বিষয়গুলো বাংলাদেশের ক্ষেত্রে যেটা হবে, বাংলাদেশ উত্তর হিমালয়, দক্ষিণে বঙ্গোপসাগর থাকার কারণে ভৌগোলিকভাবেই বাংলাদেশ সবসময়ই বিপদাপন্ন। বাংলাদেশের কৃষি মূলত আবহাওয়া ও জলবায়ুর উপর নির্ভরশীল। প্রকৃতি নির্ভর হয় জলবায়ু পরিবর্তন ঝুঁকির মাত্রাও কৃষিখাতে সবচেয়ে বেশি। ইউএনডিপি বাংলাদেশকে বিশ্বের 1 নম্বর গ্রীষ্মমণ্ডলীয় সাইক্লোন প্রবণ এবং 6ষ্ঠতম বন্যাপ্রবণ দেশ হিসেবে চিহ্নিত করেছে। জলবায়ু পরিবর্তনের ফলে অসম বৃষ্টিপাত, বন্যা, ভূমিক্ষয়, জলাবদ্ধতা, শুষ্ক মৌসুম, অনাবৃষ্টি, খরা, টর্নেডো, সাইক্লোন, জলোচ্ছ্বাসের প্রাদুর্ভাব, মাত্রা বৃদ্ধি, উপকূলীয় লবণাক্ততা বৃদ্ধি, শীত মৌসুমে হঠাৎ শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা, আকস্মিক বন্যা এদেশের কৃষি ব্যবস্থাকে ক্রমাগত বিপর্যস্ত করে তুলেছে, যা মানব কল্যাণে ও জনগোষ্ঠীর টেকসই জীবনমাত্রা ও খাদ্য নিরাপত্তা ও দায়িত্বশীল উন্নয়নের জন্য একটি বিরাট বড় চ্যালেঞ্জ। এই বিরূপ পরিস্থিতির সাথে কৃষি উৎপাদন, ব্যবহার সামঞ্জস্য বিধান করে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে কৃষিকে মুক্ত রাখা বা ঝুঁকি কমানো, দুর্যোগমুক্ত সময়, শস্য বহুমুখীকরণ, ফসলের নিবিড়তা বাড়িয়ে দুর্যোগের ক্ষতি পুষিয়ে নেওয়া বিশেষভাবে বিবেচ্য। বাংলাদেশে বিগত 100 বছরে এদেশের উপর দিয়ে বয়ে গেছে 58টি প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়, 50 বছরে হয়েছে 53টি বন্যা, 6টি ছিল মহাপ্লাবন, 153 বছরে 20টি বড় ধরনের ভূমিকম্প হয়েছে। 1960 সাল থেকে 1997 সাল পর্যন্ত এদেশে বড় ধরনের ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও কালবৈশাখীর সংখ্যা দাঁড়িয়েছিল 167টি, তার মধ্যে ভয়াবহতম ছিল হচ্ছে 15টি। তো উপকূলীয় অঞ্চল এবং দূরবর্তী দ্বীপসমূহের 1.4 মিলিয়ন হেক্টর এলাকায় নোনা পানি প্রবেশ করার ফলে উন্মুক্ত জলাশয় ও ভূগর্ভস্থ পানি লবণাক্ত হয়ে পড়েছে। আর বাংলাদেশে 2030 সাল নাগাদ গড় তাপমাত্রা 1.1 ডিগ্রি
2050 সালে 1.4 ডিগ্রি এবং 2100 সালে 2.4 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। সম্প্রতি দেশে উষ্ণ শৈত্যপ্রবাহের মাত্রা বেড়েছে। বাংলাদেশ ক্রমান্বয়ে শীতকালের ব্যাপ্তি ও শীতের তীব্রতা দুই কমে আসছে। বেশিরভাগ রবি ফসলই সব ফলনে স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়ে ফলনের বিরূপ প্রভাব ফেলছে ফলনের উপরে। এছাড়া শীত মৌসুমে উষ্ণ প্রবাহ দেখা দিলে বেশি সংবেদনশীল ফসল যেমন গমের ফলনে খুব কমে যায়, এতে উৎপাদন অলাভজনক হয়। ধানের ক্ষেত্রে ফুল ফোটা বা পরাগণের সময় তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে গেলে চিটার সংখ্যা বেড়ে যায়। জমির উর্বরতা হ্রাস পায়। জলবায়ু পরিবর্তনের ফলে বন্যা, খরা, লবণাক্ত এর ফলে জমির যে উর্বরতা দিন দিন কমে গেলে ফসলের উৎপাদনতা কমে যাবে। যদিও পরিমাণ বৃদ্ধির ফলে কোথাও ভূমির ব্যবহার উপযোগিতা বৃদ্ধি পায়, কিন্তু ক্ষয়ক্ষতির তুলনায় এই লাভ কিন্তু অপ্রতুল।